বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের সৃষ্টি বললেন ফখরুল। নির্বাচনের আগে সুযোগ নেই গণভোটের। নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টির অভিযোগ ডাক্তার তাহেরের। নভেম্বরে গণভোটের দাবি গোলাম পরওয়ারের। কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না বললেন প্রেস সচিব। গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। প্রতীকের শাপলা যুক্ত না করার ক্ষোভ। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান সংকট অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনের সৃষ্টি করেছে। আজ জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই। তারা বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার পর তা উল্টে দিয়ে জাতির সাথে বেইমানি করা হয়েছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন। আপনারা মেহেরবানি করে হাসিনার মতন কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ঐকমত্য কমিশনকে বলতে চাই, আপনারা আপনাদের দায়িত্ব আজকেই 31শে অক্টোবর আপনাদের মেয়াদ আজকে শেষ হয়েছে, কিন্তু বাস্তবে আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহু ধরনের উস্কানি আপনারা তৈরি করেছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তার বাইরে কিছু করা হলে মেনে নেবে না জনগণ। শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। দেশ এখন এমন একটা সংকটের মধ্যে, যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করব, তত অন্ধকারের মধ্যে যেই শক্তি লুকিয়ে আসে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে। জামাতের বন্ধুদের বলি, তার সাথে সাথে যারা জোট বাঁধছে না তাদেরও বলি, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে আপনারা শামুকের খোলস ভেঙে বাইরে বেরোতে পেরেছেন, আর একবার ওই খোলসের মধ্যে ঢুকতে হবে। বিএনপির অত বড় লোকসান হবে না। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করতে চায়। আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিশ্বাস যে আসে এই ঐকমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি, এবং সামনে ভবিষ্যতের দিনেও সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি। একটা মহল উঠে পড়ে লেগেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। দেশের মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অতীতে অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। এক সময় আপনারা এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন করে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামাতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মেনে চলে তবে এটি তাদের দায়িত্বহীনতার পরিচয় হবে। এতে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস চালানো হচ্ছে এবং ফেব্রুয়ারিতেই অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আজ কুমিল্লার 14 গ্রামে নিজ নির্বাচনী এলাকায় নির্বাচন কেন্দ্র পরিচালকদের সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডাক্তার তাহের বলেন, যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে তারাই সুযোগ নেবে। যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট করছি, তো তখন বিএনপি ছাড়াই যদি হইতো নাহলে হতো না। কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে
তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় 10 ঘন্টার চেয়ে কম কথা বলে নাই সব যোগ করলে। আমাদেরকেও একসাথে করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। হিন্দুদের নিয়ে এখন আর রাজনীতি করার সুযোগ নেই মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভয় দেখিয়ে লাভ নেই, হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে। সকালে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি। গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, তাদের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়া হয়েছে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। এবার হিন্দুদের ভাগ্য উন্নয়ন ও দেশের উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার। জামাতের এই নেতা দাবি করেন, নভেম্বরে গণভোট দিতে হবে এবং নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। দেশ শাসন করেছেন, রাজনীতি করেছেন, তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা, কিছু বিভ্রান্তি দিয়ে ধূম্র জালের মধ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন। ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, এটাই নিয়ম, কিন্তু কোনো উত্তাপী নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি আরও বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবেন, তবে সিদ্ধান্ত যাই হোক 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন আয়োজনের অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত মাইন্ড ব্রিজ অ্যান্ড কলেজ কম্পিটিশনে পুরস্কার বিতরণের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। তিনি বলেন, গতকাল শাপলাকলিকে প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইসি, এটা আসলে কোনো নীতিমালার ভিত্তিতে করেছে সেটা স্পষ্ট নয়। আবার কোন নীতিমালার আলোকে শাপলা যুক্ত করা হয়নি তা জানা নেই বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। বরিশাল বিভাগে 3 দিনের সাংগঠনিক সফরে আজ সকালে পিরোজপুরের এক সমন্বয় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেখুন, আমরা বারবার বলে আসছি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। এবার এনেছি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। বাংলাদেশে আগুন এখন আর বিরল ঘটনা নয়, বরং একটি অচেনা অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিবারই একই দৃশ্য, শোক, তদন্ত কমিটি, আশ্বাস এবং অবশেষে নীরবতা। এই ধরনের দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্রের সেবাদানকারী প্রতিষ্ঠান যখন পুরোপুরি ব্যর্থ হয় তখনই প্রশ্ন জাগে, এগুলো কি এক ধরনের কাঠামোগত সহিংসতা? রফিকুল ইসলাম রলির রিপোর্টে জানাচ্ছেন মাজহার ইসলাম শুভ। গত কয়েকদিনের মধ্যে ঢাকার মিরপুর, চট্টগ্রাম ইপিজেড ও সর্বশেষ বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। কার্গো ভিলেজের আগুনে প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং ওষুধের বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। অভিযোগ উঠেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে 24টি সরকারি সংস্থা যুক্ত থাকলেও তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। এর আগে ঢাকার বকশীবাজারে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড, মাইলস্টোন ট্র্যাজেডি, আগের বছর ঢাকার বেইলি রোডে শপিং মলে আগুন, এমনকি প্রশাসনের সর্বোচ্চ জায়গা সচিবালয় অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত এখনও বাস্তবায়িত হয়নি। প্রতিবারই একই দৃশ্য, শোক, তদন্ত কমিটি, আশ্বাস এবং অবশেষে নীরবতা। অর্গানাইজেশন অব রিস্ক অর্থাৎ ঝুঁকি নগরায়ন। অগ্নিকাণ্ড সাম্প্রতিক সময়ে আধুনিক নগরায়নের অন্যতম একটি ঝুঁকি হিসেবে পরিণত হয়েছে, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। আগুনটা যখন আপনার
প্রপার ইউজ করতে পারবেন তখন সে আপনার ফ্রেন্ড, আর যখন আপনি প্রপারলি এটাকে ইউজ করতে পারবেন না তখন আপনার সে এনিমি। তো আগুন থেকে দূরে যাওয়ার সুযোগ নেই। এক্সিকিউশন করা বা এটা নিয়ে আপনার বিশ্বতে প্ল্যান করা, সেই প্ল্যান অনুযায়ী আপনার কাজ করা, সেটা কিন্তু আমরা কখনই করি না বলেই কিন্তু বারবার আগুন লাগে। আগুন লাগার পরে ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়। আপনার সমন্বয়হীনতা একটা বড় একটা চ্যালেঞ্জ। যারা কেমিক্যাল ব্যবসায়ী আছে তাদের দীর্ঘদিনের দাবি তাদের ট্রেড লাইসেন্সটা দেওয়া হচ্ছে না। তো এখন যদি তার কেমিক্যালের দুর্ঘটনা ঘটে বলে আপনি তার ব্যবসার যে বাণিজ্যিক অনুমতিটাই আপনি দিচ্ছেন না, তখন তো এটা অবৈধ পথ, বিভিন্ন জায়গায় তারা এটা গোপনে এগুলো করবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের যেগুলো ফায়ার ব্রিগেডের যে সমস্ত কর্মকর্তা আছে তারা তো জানে যে এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এবং এর আন্তর্জাতিক সংস্থাও আছে যারা এগুলোকে প্রশিক্ষিত করে। সেগুলোর সাথে সম্পৃক্ত করে এই আগুন যে ভয়াবহতা এবং এটার যে দুর্ঘটনার যে সম্ভাব্যতা, এগুলো কিন্তু অনেকটা কমিয়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব। কি করে ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ব্যবস্থা হবে সেটা একটা। দ্বিতীয় হলো যে বর্তমান পরিচালনাটা কিভাবে হবে সেটা আরেকটা। এবং থার্ড হচ্ছে যে ফিউচারে ওয়্যার হাউসটা কীভাবে তৈরি হবে, কোথায় তৈরি হবে, কেমনে ম্যানেজ হবে। যারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত তাদের পূর্ণভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে যে বর্তমান আমদানি রপ্তানি যে ব্যাহত হচ্ছে সেটাকে ইমিডিয়েটলি ফুল কনফিডেন্স সহকারে চালু করানো। প্রাতিষ্ঠানিক দুর্বলতা, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রযুক্তিগত প্রস্তুতি না থাকার কারণে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনার পরেও কোনো প্রতিকার মিলছে না, যে কারণে নানান সময় দেওয়া প্রতিশ্রুতি ও আশ্বাসগুলো কেবলই সমাজের গভীরে প্রথিত কাঠামোগত সহিংসতারই বহিঃপ্রকাশ। সবার প্রচেষ্টা ছিল যে আগুন যেন আর বাইরে না যায়, এবং আল্লাহর কাছে শুকরিয়া আগুন আর বাইরে যেতে পারে না। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি বিনা চিকিৎসায় মারা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। সকালে উত্তরা 11 নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে ছাত্রদল মেডিকেল ডেন্টাল ইউনিট বৃহত্তর উত্তরা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এইসব মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র ব্যবস্থা 31 দফায় চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়ন বিএনপি করবে। তারই অংশ হিসেবে তুরাগ, উত্তরখান, দক্ষিণখান ও বিমানবন্দর এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে বলেও জানান তিনি। সারা বাংলার খবর। দীর্ঘ 8 বছর পর নিজ জন্মভূমি শরীয়তপুরে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। পথে পথে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হন তিনি। মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি জানিয়ে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, অবহেলিত শরীয়তপুরের উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন তিনি। শরীয়তপুর থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। এই আনন্দ ভালোবাসার, প্রিয় নেতাকে কাছে পাওয়ার। দীর্ঘ নির্বাসন শেষে নিজ জন্মভূমি শরীয়তপুরে ফিরলেই এভাবেই ভালোবাসায় সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। ধানের শীষ তারেক রহমান এবং অপুর নামে উত্তাল স্লোগানে প্রিয় নেতাকে স্বাগত জানাতে পথে পথে ছিলেন হাজারো নেতাকর্মী। জনসংযোগ ও পথসভাগুলোতে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা উল্লেখ করে প্রচারণা চালান। আমাদেরকে তারেক রহমান বিএনপির নেতৃত্ব যেই আমাদের কাছে প্রতিনিধি পাঠাবে, আমরা সেই প্রতিনিধির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয় করবো। সবাই রাজি না? পরে নির্বাচনী এলাকা ভেদেরগঞ্জ গিয়ে অপু বলেন, প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি চাই না, ভালোবাসার প্রতীক হয়ে হৃদয় জয় করতে চাই। প্রতিহিংসা, প্রতিশোধ আমরা আপনাদের কাছে অঙ্গীকার চাই। আমাদের সেদিনকার রক্ত 8 বছরের কারাভোগ, আমরা তার প্রতিশোধ হিসাবে আমরা আপনার ভেদেরগঞ্জ শরীয়তপুর পুরা শরীয়তপুরবাসীকে আমরা ভালোবাসা উপহার দিতে চাই। আপনারা একটা সময় একমত আমার সাথে? আমরা সবাইকে বুকে জড়িয়ে নিয়ে যারা ভুল করেছে তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সবার কাছে ধানের শীষে ভোট চান মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আধুনিক শরীয়তপুর ইনশাআল্লাহ আমরা গর্ব। নূর মোহাম্মদ ভুইয়া,
এশিয়ান টেলিভিশন। এবারে আন্তর্জাতিক সংবাদ। তুরস্কে 5 দিনব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। যুদ্ধবিরতি সম্পর্কিত বিভিন্ন শর্ত ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আগামী 6 নভেম্বর ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদের মধ্যে নতুন বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া বৈঠক পর্যন্ত সীমান্তে যেন কোনো ধরনের সংঘর্ষ না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকতে দুই দেশই সম্মত হয়েছে বলে উল্লেখ করা হয়। 18 অক্টোবর দোহায় পাকিস্তান আফগান প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়, যা পরে স্থানান্তরিত হয়ে তুরস্কের ইস্তাম্বুলে। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি ঢাকা বিভাগীয় নবগঠিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে পরিচালক স্বাস্থ্য এর কার্যালয়ে কনফারেন্স হল রুমে এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া। মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মোহাম্মদ আক্তারুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ ইউসুফ। বাণিজ্য সংবাদ। সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে সবজির দাম, তবে এখনও নাগালের বাইরে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কিছুটা কমলেও নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এমন পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কারের মতো বাজার ও সংস্কারের দাবি সাধারণ মানুষের। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। বেগুন, ঢেঁড়স, বরবটি, পটল, ফুলকপি ও বাঁধাকপি সহ প্রায় সব সবজিরই দর 10 থেকে 20 টাকা কমেছে। কিন্তু কাঁচামরিচ ও টমেটো এখনো 100 টাকার উপরে। শীতকালীন সবজি এগুলোর দাম কমছে। ফুলকপি 50 টাকা, পাতাকপি 60 টাকা, তারপর আপনার সিম 80 টাকা, নতুন সবজি মূলা 50 টাকা, পটল 60 টাকা। বাজার দর স্বাভাবিক আছে। আমদানির পরও চালের দামে কোনো প্রভাব পড়েনি, ফলে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। এখনো মিনিকের চাল বিক্রি হইতে আছে আপনার 12 মিনিকের বস্তা 4100 টাকা, মিডিয়াম 3800-3600 টাকা বিক্রি হইতে আছে। কেজি আপনার 58 থেকে 60 টাকা 28, আর মোটাটা 52 থেকে 54 করে বিক্রি হইতে আছে। তো চালের দাম আগের মতো আছে। পেঁয়াজের সিজনটা প্রায় শেষ পর্যায়ে, এখন কার্তিক মাসের মাঝামাঝি প্রায় শেষ পর্যায়ে, এই জন্য পেঁয়াজের দামটা হয়তো আরো বাড়তে পারে। মাছের বাজার কিছুটা স্থিতিশীল, কিন্তু তা মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাগালের বাইরে। রুই, কাতল, পাবদা কেজি প্রতি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। ইলিশ মাছ ধরা 1 মাস বন্ধ থাকার পর নতুন করে বাজারে উঠতে শুরু করেছে ইলিশ, কিন্তু তার দাম আকাশচুম্বী। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 2500 টাকায়। এই মুহূর্তে যেটা হওয়া উচিত ছিল বা দরকার ছিল তার তুলনায় বাজার একটু বাড়তে আছে। বাজার ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। রাষ্ট্রীয় সংস্কার যেমন চলছে, এই বাজার ব্যবস্থাও সংস্কার দরকার। মুরগি ও গরুর মাংসের দামের হেরফের হয়নি। ব্রয়লার প্রতি কেজি 180 টাকা, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। ব্রয়লার বিক্রি করতেছে আজকে 80 থেকে 75 টাকা 100, আর আমরা 320-30 এরকম লালডা বিক্রি করতেছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের সৃষ্টি বললেন ফখরুল। নির্বাচনের আগে সুযোগ নেই গণভোটে। নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টির অভিযোগ ডাক্তার তাহিরের। নভেম্বরে গণভোটের দাবি গোলাম পরোয়ারের। কোনো উত্তাপে নির্বাচন ঠেকাতে পারবে না বললেন প্রেস সচিব। গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। প্রতীকে শাপলা যুক্ত না করায় ক্ষোভ। এশিয়ান নিউজ।
এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।